আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয়ের শক্তি। লিখেছেন সুরায় রাফা, পর্ব সংখ্যা 13। চলুন আজকের পর্ব শুরু করি। জ্যোৎস্না রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকারাজি। চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে, সেগুলোর কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিং ভ্যানগুলো মাঝখানে যে আঙ্গিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। সন্ধ্যা নামতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে, তবে এই মুহূর্তে কারোরই সেই বাসন্তিক হিমেল হাওয়াতে নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর অ্যালিসা। সবাই যখন ক্যাম্পফায়ারের চারিদিকে গোলাকার হয়ে বসে গল্পগুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্য থেকে অর্ণব উঠে এসে অ্যালিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অ্যালিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় অ্যালিসার পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে সেটা কল্পনাও করেনি অ্যালিসা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের উপর হাত রেখে অ্যালিসা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছি তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমার ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অভ্যস্ত অ্যালিসা। তোকে প্রথম দেখে ভালোবেসেছিলাম আমি, বলতে পারিস লাভ এট ফার্স্ট সাইট। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়ে গিয়েছে দ্বিগুণ তালে, কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেবার আসক্তি, তোকে আপন করে পাবার নেশাটা শরীরের নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে একপাক্ষিক ভালোবাসতে বাসতে তুই আমার ব্যাধিতে পরিণত হয়েছিস। অরোগ্য ব্যাধি। আমার এই অরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি। তুই কি পারবি না নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এই জীবন তোর পিছু ছাড়বো না। তুই এটা ভালো করে জানিস, আর আমিও এটা যে জানি তুই আমাকে ভালোবাসিস। তাই বলছি অ্যালিসা, উইল ইউ বি মাইন ফর আ লাইফ টাইম কমিটমেন্ট? অ্যালিসা চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই, আমি আবার তোকে প্রপোজ করব, সমস্যা নেই। তোকে ভালোবাসতে বাসতে এমনিতেই বন্ধুমহলে নির্লজ্জ খেতাব প্রাপ্ত আমি। অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠল অ্যালিসা। কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব একগাল হেসে বলল, তাহলে হাতটা দে, রিং পরাই। অ্যালিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল। অর্ণব অ্যালিসার অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে চট করে অ্যালিসার ঠোঁটে ঠোঁট ডুবালো। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল ওরু। ভালোই লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে, কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল ওরু। ওরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া অ্যালিসা অর্ণবের কাছে এটা দুধ ভাত মাত্র। ওরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল অরুর। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লালবর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে অরু সচকিত হয়ে শুধালো, কি হয়েছে আপনার? জ্বর এসেছে দেখি। কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজে ড্রাগ বাউন্ড উষ্ঠযুগল অরুর নরম তুলতুলে অধরের মাঝে ডুবিয়ে দেয়।
অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় চেয়ে গিয়েছে কৃতিকের শরীর, মন, সবকিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতি জোয়ার এসেছিল অরুর মাঝেও, কিন্তু কতক্ষণ। এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়ায় দায়ী হয়ে গিয়েছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ, এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচ হাত নিয়ে রাখলো অরুর গলায়, অতঃপর একটানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে অরু, কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশাধরা চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে ও। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরেছে খুব ভালোভাবেই। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগে অন্যদিকে ঘুরে সশব্দে না বলে কেঁদে উঠল অরু। একদম হুট করে ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজের মাঝেই ছিল না, তখন কি জানি কি হয়ে গেল। আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝেও অরুকে একান্ত কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতে সম্মিত ফিরে পেল কৃতিক। দুহাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল, শিট। তারপর দুকদম এগিয়ে গিয়ে অরুকে নিচের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন, লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল, অরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না, সবাই উপাসে আছে। এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করছি। কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? ঠোঁটে বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল, মা আপাকে মিথ্যে বলে এত দূর এসে এই রাতের বেলায় আমি কি ঠিক করেছি? মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আপনাকে তো নাই। অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল, তারপর গম্ভীর কণ্ঠে শুধালো, তুই আমাকে চাস কি না? অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নে কি মানে হয়? বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল, তুই আমাকে চাস কি না? কি বলছেন এ? অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটা টু শব্দও শুনতে চায় না। অরু দেখল কৃতিকের একটু আগে সেই আবেগপূর্ণ প্রেম চেহারা হুট করে কোথায় গায়েব হয়ে গিয়েছে। চোখের মাঝে অনুভূতির ছিটে ফুটো অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবল বংশানুক্রমে পাওয়া অভিজাত আর কর্তৃত্বের স্বয়ংসম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে, টেক ইউর টাইম, আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসলো অরু। সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না দিয়ে নিজের ঘাম মোছা, অ্যালিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর উপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদে ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টার করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলেও ওকে বাঁচানো, নূপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আঁকড়ে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা, সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সবশেষে অ্যালিসার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারলি অবসেসড উইথ ইউ।
হঠাৎ করেই অরুর মনে হতে লাগলো প্রথম থেকে সব কিছু যেন একই সুতোয় গাঁথা। কেবল অরুই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করে বা পারত? ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি। নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়, অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কোনোদিন না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য অরুণ নেই। তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইউর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই অরু ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল, আমি চাই। কি চাস? ওরও এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি আপনাকে চাই। যে কে? কৃতিক একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই চাইলেই বা কি, আর না চাইলেই বা কি? আমার হাত থেকে তোর এ জীবনে নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে ওর আবারও বলল, আমি আপনাকেই চাই। নিজের স্বামী রূপে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করুন। অরুণ নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হলকার মাছ দিয়ে হুট করেই যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরুও আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামাল আর যন্ত্রণাদায়ক কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনো জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গনে কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দুপা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকিশোরে বলল, একবার তুমি করে ডাক। অরু ডাকলো না। কৃতিক আর অপেক্ষাও করলো না। কোলে নিয়েই ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো ওর নরম ঠোঁটের মধ্যিখানে। অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করে কেমন ফাটি পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানে ওয়েট কর, আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতেও ঘুম নেই তোর। অরুরকে রেখে কৃতিক চলে গেল। নিজ মনে অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যায় অরু। শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজে দুহাতে। বন্ধুর আকাশ ছুঁই ছুঁই পর্বতমালার নিম্নভাগে জ্যোৎস্না রাতের রূপালি ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনো কালেই। সেথায় এখনো ঘোর অমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে সেখান থেকে জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকছে নরম সবুজ কচি ঘাসের উপর। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িৎ বেগে এদিক ওদিক পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ। শরীর ঘামে ভিজে চুপচুপা। শার্টের উপর পরা সাফেদ রঙা অ্যাপ্রনটা এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। কুঁচকে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগে কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে। এদিক ওদিক পায়চারি করতে করতেই দাঁত দিয়ে নখ কাটতে কাটতে এক মনে কি যেন বিড়বিড় করছে এক নাগারে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেব করছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্তঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে লিও। এক ছুটে বেরিয়ে আসতে তার স্থূলকার দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুধায়, কি হয়েছে? এখনো কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফট করে দুহাতে লিওর কলার খামচে ধরল নিখিল। অতঃপর চোয়াল শক্ত করে দাঁত খিচে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়জনে হবে না, সব কিছুর একটা পরিমাণ রয়েছে।
পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন ধনকুপ হওয়ার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথায় লিউ শুষ্ক ঢুক গিলে ভয়ার্থ কণ্ঠে শুধালো, এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি। এখন যে করে হোক কাজ সম্পন্ন করতে হবে। লিও মুখ কাচুমাচু করে বলল, কিন্তু এই সময় নতুন করে টিনেজ হরমোন কোথায় পাবো? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসা থেমে যায়। ও আঙুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উঠতে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখে লিওকে শুধালো, ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল, মেবি কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গটগটিয়ে জায়গা ত্যাগ করে বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছন থেকে লিও হাঁক ছেড়ে ডেকে উঠে বললে, আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছন না তাকিয়ে কুরুর হেসে বলল, সব কিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা, কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয় আর থামার নামই নেই। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন কে জানে। স্টুডেন্টদের বাড়তি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে রকচটা বদমেজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুটের 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর রাত বিরেতে কল দিয়ে ঢঙের আলাপ অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ, হা ছাড়া উত্তর দেওয়া ওর ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের উপর ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস উড়াচ্ছে। কৃতিক ভাবলো ওরকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূরে ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা। তাই ভেতরে না গিয়ে বাইরে থেকে ওরুকে ডেকে উঠল কৃতিক, ওরু বাইরে আয়, জাস্ট লুক, সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হেয়ার, কাম ফাস্ট। ওরু। ভেতর থেকে ওরুর কোনোরূপ সারা শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীরগতিতে ক্যাম্পিং ভ্যানের ভিতরে প্রবেশ করলো। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। চারিদিকে ফানুসের ছড়াছড়ি, একের পর এক উড়ন্ত ফানুসের টিমটিমে আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্পফায়ারের পাশেই চাঁদের পাহাড় গান চলছে সে তখন থেকে। পুরোই অ্যাডভেঞ্চার পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে অ্যালিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে অ্যালিসাকে উদ্দেশ্য করে বলল, এলি, ফানুস উড়াবি আয়। অ্যালিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় অ্যালিসার হাতে হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করলো। অ্যালিসার ধূসর চোখ দুটোতেই জ্বলন্ত ফানুসে নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে একরাশ খুশির ঝিলিক।
অর্ণব সেই খুশিকে আরও খানিকটা বাড়িয়ে দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আই লাভ ইউ অ্যালি। শুধু আজ বা কাল নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথায় প্রতি উত্তরে অ্যালিসাও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক থাবায় সারের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল, আমার ওরু কই। সায়ের বেচারা বসে পপকর্ন চিবোতে চিবোতে অর্ণব আর অ্যালিসের সিনেমেটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্ন ওর গলাতেই আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফিসফিসিয়ে বলল, ছাড় ভাই, আমি সত্যি জানি না ওরু কই। তোরা দুজন তো হুট করে একসাথে উধাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিওনি আমরা। সায়রের কথায় কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে অ্যালিসা আর অর্ণব এগিয়ে এসে শুধালো, কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল, ডোন্ট নো, ওরও কোথাও নেই। অ্যালিসা উদ্বিগ্ন সুরে বলল, কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজে চিন্তিত গলায় বলল, হ্যাঁ তখন তো ছিল। আমি নিজেই ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম। আর তারপর? কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করে চট করে সায়রকে বলল, সায়র, তুই না অ্যালিসা অর্ণবের সারপ্রাইজ মুভমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলল, কোথায় কোথায় সেট করেছিলি সবগুলো বের কর, কুইক। এবার শুধু সায়র নয়, ওর সাথে সাথে অর্ণবও পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকুশলী মস্তিষ্কটাও হ্যাং করছে বারংবার। রাতের আধারে এমন অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করে কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে। কিছুক্ষণের আগেই তো সব কিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। ওরু বারবার বলেছিল, আমি শুধু আপনাকে চাই, নিজ স্বামীরূপে। আপনি ছাড়া অন্য কারোর মুখ আমি কল্পনাও করতে পারি না। সেসব কথা ভাবলে এখনও কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনারা, অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তে মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলে শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে ওরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তে পাকলামিগুলো দেখে অ্যালিসা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে একই সুরে বলে ওঠে, তোরা একটু আগে এসব করছিলি? সায়র বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, হি ইজ সো ডেসপারেট, মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথায় অ্যালিসা, অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজ্জা মস্তিষ্কে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল, জাস্ট শ্যাট আপ, টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আর তোর এখানে মজা নিচ্ছিস? তাছাড়া ওরও আমার বিয়ে করা বউ, যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করব। তোদের বাপের কি? ওদের তর্ক বিতর্কের মাঝে ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল, গাইস লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে ওই একই স্ক্রিনটুকু বারবার টেনে টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডে সেই ভিডিও দেখা যাচ্ছে। অ্যাপ্রন পরা কেউ একজন এসে ওরুর সাথে হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে। অতঃপর ওরু তার পিছন পিছন অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল,
কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়র সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো নিখিল, অরুর ক্রাশ। অরুর বাচ্চা! আকস্মাৎ কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ফ্যানের সামনে রাখা স্টুলটাকে সজোরে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই, মেরে ওর গাল ফাটিয়ে দেব আমি, তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা মস্তিষ্কে ভাব জেগে, এটা কি আদৌ পসিবল? ওরও তো তোর সাথে এসেছিল, একটু আগে তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলি, তাহলে হঠাৎ করে ওরও কেন নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া ওরও অ্যালার্ট, বিয়ের মর্ম কতটুকু সেটা ও ভালো করে বুঝে, তাও তোকে না জানিয়ে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগে পাশ থেকে অ্যালিসা গুরুগম্ভীর গলায় বলল, নিখিল এখানে কি করছে? অর্ণব এলিসার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, রাইট, এই না হলে আমার সোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিসা দাঁত কিরমিরিয়ে উঠে বলল, চুপ করবি তুই, সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্যাকারে ঢুকে পড়ল। সার শুধালো, কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল, কিছুদিন আগে আমি অরুকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়র দাঁত কটমটিয়ে বলল, সেটা আগে বলবি না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছু ঠিক নেই, চোখ দুটো ঝাপসা লাগছে অজ্ঞতায়, আঙ্গুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তীর করে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই তবুও মুছছে। অ্যালিসা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপর অরু মিসিং, কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকে বারবার ঘাড় ফুটানো আর নাকের ডগা মোছা দেখে অ্যালিসা এগিয়ে শান্ত গলায় শুধালো, কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রুকুচকে বলল, লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়ের আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল, কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাস্য সুরে কৃতিককে শোধালো, এটা কি আসলে ওর লোকেশন? কৃতিক ভ্রুকুচকে বলল, কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত, বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাতো। ওরা টিনেজ ছেলেমেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইটস আ হিউজ ডেঞ্জার। পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আয়ত্তায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই অ্যালিসা চট করে বলল, ওরও তো টিনেজ, শি ইজ অনলি 18+। অ্যালিসার কথার পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। অসচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুয়ে দুয়ে চাল মিলিয়ে ফেলেছে। দু হাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটে বলল, নিখিল ইজ আ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদার ফাকার বাস্টার্ড, ওকে আমি জ্যান্ত কবর দেব আজ। কৃতিকের চরম ক্ষিপ্ততায় উদ্বিগ্ন হয়ে ওরা তিনজন একই সুরে শুধালো, কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বোলাতে অন্ধকারের মাঝে পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো আরও 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, অ্যালিসা আর সায়র।
পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারদের দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব অ্যালিসের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, যান, ফ্ল্যাশ ধরো, আমি এটার ব্যবস্থা করছি। চার পেছন থেকে ভীত স্বরে বলে ওঠে, আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গোষ্ঠী উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজ শালা? বয়স 30 পার হয়ে গেল, এখনো ভিতর ডিমি রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলক এর পিক পিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছন পেছন ওরা তিনজনে ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উদ্ঘট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছুতে কিছু হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুড়ে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিক ফকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এত কিছুতে নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সব কিছু তছনছ করে অরুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল। এবার মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উকড়ে আসবে। কৃতিক কোনো কিছুকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারদিকে চোখ বোলাতেই দেখতে পায় কিছু কাচের তৈরি কফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তার মধ্যে ভাসছে অল্প বয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ানকই লাগছে। আচ্ছা, এদের মধ্যে অরুণী তো? প্রশ্নটা মাথায় আসতে কৃতিক হকচকে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো, কিন্তু না, একটাতে তো অরু নেই। স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গুঙ্গানির আওয়াজ। হঠাৎ রিনরিনে আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকে আসছে বোধহয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগে অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করলো ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরো দোস্তর। চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একটানে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া থুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুইয়ে রাখা হয়েছে অরুকে। কপালে দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কী সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া ধুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকল, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতে খুনখুনিয়ে কেঁদে উঠল অরু। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে অরু বারবার ফুঁপিয়ে উঠে আকুতি স্বরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গিয়েছে।
ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে আকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিলের। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকে ভয়তে ডুব গিলছে, শুধু মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারুর পদচারণা টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতেই নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রুদ্ধতা দ্বিগুণ হারে মাথাচাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে উঠে চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটায় গাম্ভীর্য টেনে কৃতিক তেড়ে এসে ওর কলার চেপে ধরে চোখ মুখ খিচে উইথআউট ওয়ার্নিং একের পর আঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অসাব্য গালি তো আছেই। কৃতিকের এ ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত আঙ্গারের মতোই বীভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যেই জ্যান্ত কবর দেব আমি। আর নয়তো আমার নাম জায়ান্ট কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সবসময়ের মতোই বাচন ভঙ্গিমা এখনো মসৃণ তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্ততা স্পষ্ট। কৃতিকের করা প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়ছে নিখিলের। ও দম নেওয়ার ফুসরতটুকুও পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল নিখিল। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচবোর্ডটায় প্রেস করে অন্যদের মতো অরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। আকস্মাৎ এহেন কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে অরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অরু। কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাছের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরেই নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঞ্চ বসাতে লাগলো কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন। আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিশ নেই কৃতিকের। ওর দৃষ্টিতে কেবল স্থির হয়ে আছে অরুর নিভু নিভু চোখ দুটোর পানে। এক নাগারে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক, তবুও 1 সেকেন্ডের জন্য থামেনি কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরণে ফাটল ধরে চৌচির হয়েছে ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনা আবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টুনে নিয়ে সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিউ পালিয়েছে বহুক্ষণ আগেই। তবে মনে হয় না এ শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টম বয় খ্যাত গার্ল অ্যালিসা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান্ট কৃতিকের মতো বেপরোয়া জিদ্দি রক্তটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবে ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতে অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগারে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরু শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়েই নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও।
তৎক্ষণাৎ ওর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনো নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরে একরক্ত শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরণচরণ দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। ওরকে কোলে নিয়ে বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা খসছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণব আর সায়রকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবুও অরুকে কোলে নিয়ে সামনে পা বাড়ালো কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখল সায়র আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে যে কে? সায়রের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাক ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখল ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর অ্যাংজাইটি, কিছু হবে না, চল। কথাটা বলে 2 কদম এগোতেই হাঁটু গেড়ে থপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনো অরুর নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়লেও অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনে সব কিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলোও। কৃতিকের নোজ ব্লিডিং ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকার আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায় এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ অরুর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যের ধস নেমে এলো মুহূর্তেই। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুকুনি হাঁটুর বয়সী সৎবোনের জন্য। কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়ব, তুই অরুকে কোলে নে। প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলেও অরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এ জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করব না তোর অরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছি কি শুনেনি কে জানে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। পাহাড়ের নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালে শান্ত প্রাণ জুড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছাড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতেই বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকের পরিবেশ গুমট হয়ে আছে, সেই সাথে ভ্যাপসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভ্যাপসা গরমে পুরো হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির টিনডেড জানলা কাজটাও নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখ মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে।
ঠান্ডা বাতাসে একটা বড় সড়ো নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অরু পুনরায় শুধালো, উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনো, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ও সামনে তাকিয়েই বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগে অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসার দরুন অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পা গুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঢুকে আছে কোটরে। শরীরের এহেন অবস্থা নিয়ে লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপলো অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা, আর তার পেছন পেছন আজমির শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করেই নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে ওরও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সব কিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি, কিন্তু অরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তা ভাবনা এক বালতি জল ঢেলে মহিলাটা অরুর চিবুকে আদরে হাত ছুঁয়ে বলল, মাশাআল্লাহ। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম নাকি জ্বরের ঘুরে আস্তাগফিরুল্লাহকে মাশাআল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে একমনে হিবিজিবি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজে নিজেই আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথায় আগামাথা বুঝতে না পেরে অজ্ঞতায় জোরপূর্বক হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটা চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসিয়ে উঠে বলল, এ কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করে কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়া স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গোদো গোদো ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিচ্ছিরি লাগে। অরুর কাট কথাগুলো বোধহয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতাও আপনার নেই, অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। অরুর ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগে ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আসতে আসতে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার? কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো। অনু চলে আসাতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফোঁস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরে রুমে দুকদম দিয়েছে কি দেয়নি, তার আগে গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমির শেখ, অরু দাঁড়াও। অরু ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর, তাই কোনোরূপ হাপিত্যস না করেই পেছন ঘুরে মায়ের দিকে চাইল ও। আজমির শেখ মোটা থানে ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন, চোখে তার মোটা ফ্রেমের চশমা।
শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা, দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়। আজকাল মা প্রায়ই এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া আধিপত্যকে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে সে কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমির শেখ ওর আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি না এখানে। আজমির শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি, তাতেই মিথ্যে কথা শিখে গেলে? অনু নাসূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, মা বিশ্বাস করো। আজমির শেখ ওকে হাতের ইশারে থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি, তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি? এখানেও রাজ। বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। থাক। আজমির শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে, অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময় করতে পছন্দ করি। মায়ের রহস্যগেরা কথায় আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু, তবে ওর মা যে 100-তে 100 পাক্কা খিলাড়ি সেটা অরু ভালো করে জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীত থেকে যাবে। এবারও তাই হলো। আজমির শেখ হঠাৎ করে অরুর সামনেই অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি গুণাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থা আমি করব। নাও ছাড়। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে ওঠে, আহত সুরে বলল, মা কি বলছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নি, তারপর না হয়। আজমির শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ অনুর আর কিছু করার ছিল না। অজ্ঞতায় অরুর ব্যাগ হাতড়ে iPhone 15 Pro Max মোবাইলটা নিয়ে নিল অনু, যদিও মোবাইলটা বন্ধ ছিল। তবুও অনু এবার ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল অরু? তাহলে কি মাই ঠিক? অরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটাকে ফ্লোরে ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরুর চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা অরু তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়ার কি ঠিক হবে? অনুর কথায় আজমির শেখ বললেন, আপাতত যেটা বলছি সেটা করো, সময় হলে সব কিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুমে আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকার সব গুছিয়ে দিয়ে রুমে প্রবেশ করলো অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা, ও সেটাকে বেড সাইডে টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, অরু খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুমে আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ কর আপা, কি হবে আমার? অনু এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলি, আর অত দামি ফোনে বা কোথায় পেলি? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে?
অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়ার না হওয়ার দিয়ে কি যায় আসে, যা করার তা তো মা করে ফেলেছে। অনুর একটু কথার আঁচ অরুর হৃদয় কামড়ে উঠল। ওর পরনে এখনো কৃতিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলোভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেটা করছে খুব। তবুও একটা শুষ্ক ঢোক গিলে বুকের মাঝে সাহস সঞ্চয় করে ওর শুধালো, কি করেছে মা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দুলে ওঠার মতোই আচমকা ঘুরে উঠল মাথাটা। অরু ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ। তাই বলে এমন কিছু? অরুর কল্পনারও বাহিরে ছিল এটা। অরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, অবিশ্বাসের সুরে অনুকে শুধালো, কি বলছিস আপা এটা? তুই থাকতে আমি কেন? অরুর কথায় অনুর মেজাজ চড়ে এলো। ও রুষ্ট কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই পত্তর সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল ওরুর শরীরের রন্ধে রন্ধে। আকস্মাৎ ফ্লোরে থপ করে বসে হু হু করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরের ব্যথা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্কে ও একরাশ যন্ত্রণা, সব কিছু মিলেমিশে অরুর এক করুণ অবস্থা। এই মুহূর্তে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আহাজারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী, জায়ান কৃতিক চৌধুরী। আমি বিবাহিত। আমার শরীর মন সব কিছুর দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আঁচও জায়ান কৃতিকের কানে গেলে সব কিছু তছনছ করে ফেলবে সে। সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জায়ান কৃতিকের বিয়ে করা বউ? অরু সেই কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত কাঁদছিস কেন অরু? দেখতেই তো আসছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ভালোই ভালোই সবটা মিটে গেলে তুইও তো বেঁচে যাবি। মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। কথাটা শেষ করে কমফোর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্ক বাড়ি খাচ্ছে অরুর। দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনি হয়ে কানে এসে লাগছে অরুর। ওর তো বিয়ে হয়ে গিয়েছে, সেবার থাইল্যান্ডে বসেই। ধর্মীয় সামাজিক দুইভাবে বিয়ে হয়েছে জায়ান কৃতিকের সঙ্গে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামীরূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কিছুই তো কল্পনায় আসছে না। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতেই ওর চলে গেল টানা বারান্দায়। বাইরে ভারী বর্ষণ হচ্ছে। আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাট এসে লাগছে অরুর চোখে মুখে। তবুও সেখানে হাঁটু মুড়ে বসে পড়ল ও। উদাসীন বাড়িধারার পানে চেয়ে ভাবতে লাগলো নিজের থেকে বয়সে গুনে গুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনোদিন কি ওরও কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরকম হুট করে নিজের নামের পাশে মানুষটার টাইটেল এঁটে যাবে? ভাবেনি তো, কল্পনাতেও ভাবেনি, কিন্তু ভবিতব্য এটাই ছিল। ওরও মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জায়ান কৃতিকের? সবই তো, সবচাইতে যেটা বেশি আছে সেটা অরুর প্রতি এক আকাশসম আসক্তি। মানুষের পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয়
চাহিদা সবকিছু অরুকে ঘিরেই। তাহলে অরু কিভাবে কৃতিকের মায়ায় না পড়ে থাকতো? অরুর কাছে কৃতিকের মায়ায় জড়ানোর প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পর উপরওয়ালার প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়ে। অরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চওড়া গৌরবর্ণের, কথায় কথায় ভ্রু কুচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোর মতোই সত্যি। ওর স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজুড়িতে স্বামীরূপী কৃতিকের দুহাতে চুমু খাওয়ার কথা। তখন তো ওরও হৃদমাজারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতেই ওরও চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সবটুকু কৃতিকের নামে লিখে দিয়ে এসেছিল ও। জান কৃতিক, উইটস অরু। ভাবতে ভাবতেই এক চিলতে হাসি ফোটে অরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না এশিয়ান দেশে, হাওয়াতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে। তবে আবহাওয়াটা বেশ গুমোট ছিল। অনুর সাথে রাগ করে অরুর করা চরম বোকামির ফলস্বরূপ ওর উপর বেজায় চটেছিল কৃতিক। চোখে মুখে সে কি রাগ তার! যে রাগের কাছে প্রত্যেকবারই হার মেনে যায় অরু, সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকেলে এসে কোনোরূপ কথাবার্তা না বলে টানতে টানতে অরুকে নিয়ে বাইকে বসায় কৃতিক। ওদের পেছনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিল অ্যালিসা, অর্ণব আর শায়রু। অরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে অ্যালিসাকে বলল, কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছে উনি আমায়? অ্যালিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলল, ইটস ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। অ্যালিসার কথার পাশে ওরও আর কিছু বলার সুযোগ পেল না। তার আগে বাইকে টান দেয় কৃতিক। অজ্ঞতায় নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল অরু। কৃতিক সামনে ফোকাস করেই অরুকে ডেকে বলল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথায় ওর মুখ থেকে যেন রক্ত সরে গেল। ও বাইকে বসেই স্বস্তির স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মোড়ে আছি? ওর নাক ফুলিয়ে বলল, তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে ওরুর হাত ধরে বলল, বলছি চল। ওরু চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের ছালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষজনের পুরাতন দোকানপাট, ছোটোখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরও খেয়াল করলো আশেপাশে সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশিদের দেখলে করি। ওরও বড় বড় চোখ করে এদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে তো হাঁটছে। কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে অরুর পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতেই বসে পড়তে ইচ্ছে করছে। উপায়ন্ত না পেয়ে অরু শুধালো, আর কত দূর? কৃতিক কুরুর হেসে বলল, বাবা এত তাড়া? কিসের তাড়া? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ কেন করেছেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। ওরু তৎক্ষণাৎ কৃতিকের থেকে নিজের হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে বলল, মস্করা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না? এত সহজ? কৃতিক কপট হেসে অরুর দিকে ঝুঁকে এসে বলল, ছোট্ট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল? অরুর এবার গলার স্বর কিছুটা খাদে নামিয়ে বলল,
কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল, আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এই? লুক, জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছে হলো তাকে ধরে আনলাম আর জিদ দেখিয়ে বিয়ে করে নিলাম। কৃতিকের উপর মেজাজ চড়াও হয়ে গিয়েছে অরুর। ও হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলল, আপনি একটা পাগল, উন্মাদ, সাইকো। নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করতে পারতেন না। অরুর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক থাবায় ওর বুকের কাছের জামাটা খামচে ধরল কৃতিক। ফিনফিনে জামাটায় এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে অরুর দিকে চোখ রাঙিয়ে কৃতিক দাঁত খিচে হিসিয়ে বলল, তুই আমার কেমন বোন? কোন হিসেবে বোন? উত্তর দে। তোর বাপ আর আমার বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন দাবি করিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরু এবার চুপ হয়ে যায়। চোখে মুখে অসহায় ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলমলে চোখে কৃতিককে বলে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে? দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি, সেটাও কি সম্ভব? কোন ভুলের রাগ ছাড়ছেন আমার উপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণার ছিটে ফোঁটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় ওর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যার প্রাধান্য দিয়েছে সমাজ তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না। আর না আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবনটা এভাবে কেন নষ্ট করছেন? কি করেছে আমি? কৃতিক অরুর দিকে তাকিয়ে হাসকিশোরে বলল, বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল। আমি এখন পরিপূর্ণ, আর সেদিন বেশি দূরে নয়। এখন চুপচাপ ভেতরে চল। অরু তেতে উঠে বলল, আমি যাব না। মা আপাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে আমি জীবনেও করব না। জায়ান কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্লেনে করে বাংলাদেশ পাঠিয়ে দেব, ইভেন উইথ আউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে অরু শব্দ করে না বলে ওঠে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল। তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামলে নেওয়ার দায়িত্ব শুধু আমার। অরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসোর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক। অর্ণবের ফোন থেকে কন্ট্যাক্ট করে বলে দেব। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়। কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপর সব। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।